সুপ্রিয় শিক্ষার্থীরা, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের অনলাইনের ৪৪তম ক্লাস। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, সেটা হচ্ছে যোগাশ্রীর প্রোগ্রাম। এগুলো শুরুর দিকে চ্যাপ্টার, তবে আমরা ওই আগে বড় বড় চ্যাপ্টারগুলো শেষ করে একটু উল্টা দিকে আসতেছি, অসুবিধা হবে না আশা করি। যোগাশ্রী প্রোগ্রাম শুরু করার আগে কিছু কথা বলে নিব। এই চ্যাপ্টারটা খুবই সোজা মানে তুমি যদি ২-৩টা অঙ্ক বুঝো, চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক পারবে। এগুলো একই ধরনের অঙ্ক। তাইলে আমি ২-৩টা অঙ্ক একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তাহলে তোমরা বাকিগুলো নিজেরাই পারবে। যোগাশ্রীর প্রোগ্রাম নামটা দেখে কেমন জানি মনে হচ্ছে, যোগাশ্রয়ী মানে যোগের আশ্রিত। প্রোগ্রাম মানে আমরা কি জানি, কোনো একটা কাজ, এই জাতীয় জিনিস আর কি। যেমন ধরো, এই জিনিসগুলো মূলত কিন্তু কমার্সের জিনিস, ব্যবসায়ী শাখার জিনিস। তো আমাদেরকে কেন দিল? আমাদেরকে দিল যে আমরা শুধুমাত্র ম্যাথমেটিক্যাল পোর্শনটা আমাদেরকে দিয়েছে, যেন ক্যালকুলেশন করতে পারি আমরা। যেমন ধরো, মানে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে লাভের বেলায় সর্বোচ্চ লাভ করা আর খরচের বেলায় সর্বনিম্ন খরচ করা, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে মানে কি, আমরা বই দেখলে বোধহয় আরেকটু ভালো করে এক্সপ্লেন করতে পারবো যোগাশ্রীর প্রোগ্রামটা কি। যেমন ধরো, আমরা এই বইয়ের ১ নাম্বার উদাহরণটা একটু দেখতেছি। উদাহরণ দেখাচ্ছি এই কারণে যাতে আমরা যোগাশ্রী সমস্যাটা কি এটা বুঝতে পারি। উদাহরণ ১ দেখো। উদাহরণ ১ এটা বলছে, লেখচিত্রের সাহায্যে z = 5x + 7y এর সর্বোচ্চ মান বের করতে হবে। এটার সর্বোচ্চ মান বের করতে হবে, এই জিনিসটার ম্যাক্সিমাম মান বের করতে হবে। সীমাবদ্ধতা কি? সীমাবদ্ধতা হলো x + y ≤ 4, আরেকটা হচ্ছে 3x + 8y ≤ 24। আরও সীমাবদ্ধতা আছে, এটা হচ্ছে 10x + 7y ≤ 35, x ≥ y, y ≥ 0। দেখো, এই শর্ত সাপেক্ষে জ্যাটের সর্বোচ্চ মানটা বের করা, এই শর্ত সাপেক্ষে জ্যাটের সর্বোচ্চ মানটা বের করা। এই শর্ত সাপেক্ষে মানে ১ নাম্বার শর্ত কি, x এবং y এর মান মিলে 4 থেকে ছোট কিংবা সমান হয়। 3x + 8y এর মান 24 থেকে ছোট কিংবা সমান হয়। 10x + 7y এর মান 35 থেকে ছোট কিংবা সমান হয়, যেখানে xও পজিটিভ, yও পজিটিভ। এই শর্ত সাপেক্ষে এই z = 5x + 7y এর সর্বোচ্চ মান কত? শর্তটাকে যদি আমরা সমীকরণ আকারে না দিয়ে যদি কথাই বলতে পারতাম, তাহলে বোধহয় যোগাশ্রী প্রোগ্রামটা কি বোঝাতে আরও সহজ হতো। আচ্ছা যাক, আমরা মোটামুটিভাবে ম্যাথমেটিক্যাল জিনিসটা আগে বুঝি, তারপরে আমরা ওই কথায় থাকলে কথার অঙ্কগুলোকে ম্যাথমেটিক্যালি কনভার্ট করে সলভ করা শিখব। এই শর্ত সাপেক্ষে এগুলোকে শর্ত বলে কিংবা সীমাবদ্ধতা বলে, এটার সর্বোচ্চ মান বের করতে হবে। অঙ্কটা আমরা কিভাবে করব, এটা একটা যোগাশ্রী প্রোগ্রামের অঙ্ক। প্রথমে আমাদের যে কাজটা হচ্ছে, এটা শর্তগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করে। সীমাবদ্ধতার এই কথাগুলো একটু এখানে এইভাবে লেখা উচিত। সীমাবদ্ধতার অসমতাগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করে পায়। প্রথমে আমরা
এই অসমতাগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করে পায়। কি পাই? প্রথম আমরা যেটা পারবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4, বা এইটাকে আমরা লিখতে পারি এক্স বাই 4 প্লাস ওয়াই বাই 4 ইকুয়াল টু 1। কেন এইভাবে লিখলাম? ছবি অঙ্কন করার জন্য, একটি সরলরেখার চিত্র অঙ্কন করার জন্য সবচেয়ে সহজ পথ হচ্ছে সরলরেখাটিকে খণ্ডিত আকারে প্রকাশ করা। আমরা সরলরেখা চ্যাপ্টারে পড়ে আসছি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এদিকে 1 নিয়ে আসার জন্য আমি 4 দ্বারা ভাগ করেছি। তারপরে দেখো দ্বিতীয়টা দেখো 3x প্লাস 8y লেস অর ইকুয়াল 24। এইটাকেও যদি আমরা 24 দ্বারা ভাগ করি আমরা লিখতে পারি এক্স বাই 3/24 মানে এক্স বাই 8 3/24 প্লাস ওয়াই বাই 3 ইকুয়াল টু 1। এটা অসমতা নয়, সমীকরণ আকারে প্রকাশ করে উপরে লিখে দিয়েছি। তারপরে দেখো 10x প্লাস 7y ইকুয়াল 35। এইটাকে যদি আমরা খণ্ডিত আকারে প্রকাশ করি এক্স বাই, এটা 35 দ্বারা ভাগ করলে 2/7 5 7 35 5 2 10 ওয়াই বাই 5 ইকুয়াল টু 1। এটিকে আমরা আরেকটু ডেভেলপ করা যায় এক্স বাই 7/2 প্লাস ওয়াই বাই 5 ইকুয়াল টু 1। এগুলোকে আমরা সুবিধার জন্য নাম্বার দিই। এটা 1 নাম্বার, এটি 2 নাম্বার এবং এটি 3 নাম্বার। এখন আমরা প্রত্যেকটা অসমতার লেখচিত্র অঙ্কন করব। পরিচ্ছন্ন করে কিন্তু একটা ছবি আঁকতে হবে সব সময়, কারণ আমাদেরকে প্রশ্নের মধ্যে বলেছি লেখচিত্রের সাহায্যে সমাধান করো। তো এটা গ্রাফ পেপারে আঁকতে পারলে বেশি ভালো, আর যদি গ্রাফ পেপার নিতান্তই অসুবিধা হয় আমরা প্লেন পেপারে অঙ্কন করতে পারি। খুব একটা কঠিন মোটেও হবে না যদি একটু খেয়াল করো। দেখো এখানে আমরা এগুলো এক একটা সরল রেখার সমীকরণ, এগুলোর ছবি অঙ্কন করব। প্রথমে দেখো আমরা ছবি অঙ্কন করব এক্স বরাবর কতটুক যাবে। এক্স বাই 8 পর্যন্ত আছে সর্বোচ্চ, মানে এটা এক্স বাই 4, এটা এক্স বাই 8, এটা এক্স বাই 7/2। 8 পর্যন্ত আমরা সুবিধার জন্য 1 2 3 4 5 6 7 8। ওয়াইয়ের মান দেখো সর্বোচ্চ 5 পর্যন্ত 1 2 3 4 5, এইটুকু আছে। এবার আমরা প্রথমটার লেখচিত্র অঙ্কন করব এক্স বাই 4 এবং ওয়াই বাই 4। এই দুটোকে আমরা এভাবে যোগ করে দিচ্ছি। এইটার লেখচিত্র আমরা অঙ্কন করে ফেললাম, 1 নম্বরের লেখচিত্র অঙ্কন করে ফেলেছি আমরা। এই জন্য আমরা খণ্ডিত আকারে প্রকাশ করেছি। এবার দেখো এক্স বাই 8 প্লাস ওয়াই বাই 3 ইকুয়াল টু 1। এক্স বাই 8 এটা 4 5 6 7 8, আর ওয়াই বাই 3 1 2 3 ওয়াই বাই 3 এখানে। তাহলে এই সরল রেখার ছবি হচ্ছে এই ধরনের, এটাকে 2 নাম্বার দিয়ে রাখি। 3 নাম্বারটা দেখো এক্স বাই 7/2, 7/2 মানে 3.5, 3.5, তাহলে 1 2 3 এটা হচ্ছে 3.5, আর ওয়াই বাই 5 মানে হচ্ছে এখানে। তাহলে আমরা এই জন্য ছবিটা আসলে একটু বড় করে আঁকাটা উচিত ছিল, ছবিটা একটু বড় করে আঁকা উচিত ছিল একটু। তাহলে দেখো আমরা এটার লেখচিত্র অঙ্কন করব। এটা ছবিটা আসলে আরেকটু ক্লিয়ার হওয়া উচিত ছিল, ছবিটা আরও ক্লিয়ার হওয়া উচিত ছিল। ছবি যদি এই জন্য এই বিন্দুগুলো কাছাকাছি পড়লে একটু সমস্যা দাঁড়ায়, ছবিগুলো আরও ক্লিয়ার হওয়া উচিত ছিল। আচ্ছা আমরা দেখি যতটুকু সম্ভব। এটিকে আমরা 3 নাম্বার দিলাম, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, আমরা এগুলোর ছবি অঙ্কন করে ফেললাম। আচ্ছা এখন দেখো একটা জিনিস আমরা খেয়াল করি,
ছবিটা কিন্তু ঠিক হয় নাই। আমরা যদি স্কেল দিয়ে আঁকতাম ছবিটা আরেকটু কত, কারণ বিন্দুগুলো একেবারে খুব কাছাকাছি পড়ে গেছে, কোনটার সাথে কোনটা ইন্টারসেক্ট করছে বোঝার কোনো সুযোগ নাই। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তী পৃষ্ঠায় আর একটু স্মুথ করে ছবি আঁকি, তোমরা দেখো, অসুবিধা নেই। কারণ ছবিটা যদি স্মুথ না হয় আমাদের অঙ্ক ঠিক মতো আসবে না। হ্যাঁ দেখো, তাইলে আমরা স্মুথ করে একটু ছবি আঁকি। এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। আমরা বিন্দুগুলোকে এভাবে চিহ্নিত করি, একদম স্কেল দিয়ে চিহ্নিত করি। এদিকে কতটুক হবে, এদিকে 8 গড় পর্যন্ত হবে। আচ্ছা যাক, 1 2 3 4 5 6 7 8, আচ্ছা 2 গড়কে 1 ধরি, 9 10 11 12 13 14 15 16, এতে কোনো অসুবিধা নেই, এটা 1 অক্ষ। আর এদিকে সর্বোচ্চ 5 গড়, 1 2 3 4 5, আমি 2 ঘরকে 1 ধরতেছি, 6 7 8 9 10, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা মূলবিন্দু। তাহলে প্রথম শর্তটি আমাদের কি ছিল, x/4 প্লাস y/4 = 1। আমি 2 ঘরকে 1 ধরতেছি, তাহলে দেখো 1 2 3 4 এখানে, আর এখানে 1 2 3 1 2 3 4 এখানে, একদম স্কেল দিয়ে যোগ করে দাও। এই 1 নাম্বার। এবার 2 নাম্বারটা কি ছিল, 2 নাম্বারটা ছিল x/8 y/3, x/8 প্লাস y/3 = 1। x/8 মানে একেবারে এখানে, y/3 মানে 6, 1 2 3। তাহলে দেখো, এক দুই তিন, হ্যাঁ এই ধরনের, এটা 2 নাম্বার, এটা 2 নাম্বার। 3 নাম্বার কী ছিল, x/7/2 প্লাস y/5 = 1। x/7/2 মানে 3.5, 1 2 3, এই 3.5, y/5 মানে একদম উপরেরটা। এই যে সমস্যাটা আগেরটাতে হয়েছিল সেটা এটাতে হচ্ছে না, কেন, এটা একটু বড় করে এঁকেছি, তাই এটা 3 নাম্বার। তাহলে দেখো, আমরা সরলরেখাগুলোর সমীকরণ অঙ্কন করেছি, মানে সমীকরণগুলোর লেখচিত্র অঙ্কন করেছি, সমীকরণগুলো। কিন্তু আমার দেওয়া ছিল অসমতা। কি কি অসমতা দেওয়া ছিল, দেওয়া ছিল x + y ≤ 4, যেটা দেওয়া ছিল। আর এটা কি ছিল, 3x + 8y ≤ 24, আমি সুবিধার জন্য লিখছি যে। তারপরটা কি ছিল, 10x + 7y, 10x + 7y = <= 35। আটটা তো আছে x > 0, y > 0, তোমরা একটু খেয়াল করো। এই 1 নাম্বার যেটা সমীকরণ অঙ্কন করেছি এই সরলরেখার, কিন্তু আমার দেওয়া ছিল অসমতা। এটা যেহেতু অসমতা, এটা কোনো এক সাইডে মেনে চলবে, যে 1 নাম্বার সমীকরণ, এটা কিন্তু অসমতায় যেহেতু হয়, এটা মূলবিন্দুর দিকে মেনে চলবে, নাহলে মূলবিন্দুর বিপরীত দিকে মেনে চলবে। অসমতা এটা কোন দিকে মেনে চলে সেটা টেস্ট করার জন্য আমরা মূলবিন্দুর স্থানাঙ্ক এখানে বসাই। তাহলে এক্সের পরিবর্তে 0, ওয়াইয়ের পরিবর্তে 0 বসালে 0 + 0 = 0, 4 থেকে ছোট, মানে 0 4 থেকে ছোট, এটা তো সত্যি কথা। তার মানে 1 নাম্বারটা মূলবিন্দুর দিকে সাপোর্ট করবে, আমি একটা তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম, মানে 1 নাম্বার অসমতাটা মূলবিন্দুর দিকে সাপোর্ট করতেছে। এবার 2 নাম্বার দেখো, এইটাকেও যদি আমি 2 নাম্বার হচ্ছে এটা, এই 2 নাম্বার লম্বাটা,
2 নাম্বারও কিন্তু মূল বিন্দুর দিকে সাপোর্ট করে। 3 নাম্বার দেখি 0 0 দিয়ে বসাই, এটাও মূল বিন্দুর দিকে সাপোর্ট করে। তাহলে দেখো এই এলাকাটুকে এই 3টা অসমতায় সাপোর্ট করতেছে। আমি একটু দাগিয়ে দিচ্ছি, এই এলাকাটুকে সবগুলো অসমতায় সাপোর্ট করতেছে। অসমতা মানে একটা সাইড সাপোর্ট করা, হয় মূল বিন্দুর দিকে নাহলে মূল বিন্দুর বিপরীত দিকে। তাহলে খেয়াল করো এই অসমতাটা, এই শর্তগুলোর আমরা লেখচিত্র অঙ্কন করলাম। আমাদের যে 5টা শর্ত দেওয়া ছিল 1 2 3 4 5, এই 5টার আমরা লেখচিত্র অঙ্কন করেছি। কীভাবে? 1 নাম্বার শর্তটা কি? 1 নাম্বার সরল রেখাটা এইভাবে গেল, এটা মূল বিন্দুর দিকে সাপোর্ট করে। 2 নাম্বারটা এটাও মূল বিন্দুর দিকে সাপোর্ট করে। 3 নাম্বারটা এটাও মূল বিন্দুর দিকে সাপোর্ট করে। 4 নাম্বার কি? মূল বিন্দুর থেকে x = 0 মানে y অক্ষ রেখা, এটা পজিটিভ দিকে, আর x এর মান পজিটিভ হবে, y এর মান পজিটিভ হবে। তাহলে এই এলাকাটুককে বলে যে সলিউশন এরিয়া, অর্থাৎ সমাধান জগৎ। আমরা নাম দিতে পারি ও, এ, বি, সি, ডি। আমরা যেই বিন্দুগুলো খুঁজছি, বিন্দুগুলো এই এ, বি, সি, ডি, এই বাউন্ডারি বিন্দু যে কোনো একটা বিন্দু হবে। এখন তুমি দেখো আমরা কী লিখলাম এদিকে, আমরা এদিকে কী লিখেছি, আমরা এদিকে কী লিখেছি? সীমাবদ্ধতার অসমতাগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করে পায়। এবার দেখো অসমতাগুলোর লেখচিত্র অঙ্কন করি। এইটা হচ্ছে লেখচিত্র অঙ্কন করি। মনে করি সমাধান ক্ষেত্র মানে যে এলাকাটুককে সেটা সাপোর্ট করেছে। সমাধান ক্ষেত্র কি? ও, এ, বি, সি, ডি, এইটা সমাধান ক্ষেত্র। এখন আমরা বিন্দুগুলো বের করব। এখানে এ বিন্দুর স্থানাঙ্ক কত? এ বিন্দুটা কোনটা? এ বিন্দুটা হচ্ছে 3 নং সরল রেখাটা x অক্ষকে যেখানে সেট করেছে। এই 3 নং সরল রেখাটা x অক্ষকে 7/2 বিন্দুতে সেট করেছে। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক 7/2 0। এ বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। ডি বিন্দুর স্থানাঙ্ক যেগুলো সহজে পাই, এগুলো আগে বের করতে পারি। ডি বিন্দু কি? 2 নং শর্তটি ওয়াই অক্ষকে যেখানে সেট করেছে। 2 নং কোনটা? এটা ওয়াই অক্ষকে কোন বিন্দুতে সেট করেছে? ওয়াই অক্ষ থেকে 3 অংশ ছেদ করেছে, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক হবে 0 3। এবার দেখো আমরা বি বিন্দু এবং সি বিন্দুর স্থানাঙ্ক বের করব। বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে 1 3 সমাধান করতে হবে। 1 3 মানে 1 নাম্বার আর 3 নাম্বার। 1 নাম্বার কী ছিল? x + y = 4 ছিল। 3 নাম্বার কী ছিল? 10x + 7y = 35। এই দুটো সমাধান করলে আমরা বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে এই দুটো আমরা সমাধান করতে পারি। এখান থেকে x এর মান বের করো। x এর মান কত? 4 - y। এইটা এখানে বসাও। x = 4 - y + 7y = 35। এটা একটু রাফে করে নিতে পারো, অসুবিধা নেই। তাহলে 4.40 - 10y + 7y - 3y = 35। তাহলে দেখো 3y = 5 বা y বেরিয়ে আসছে 5/3। y এর মান বেরিয়ে আসছে কত? 5/3। y এর মান যদি 5/3 বেরিয়ে আসে, তাহলে x = কত? x হচ্ছে 4 - 5/3। তাহলে 3 4 12, 12 থেকে 5 চলে গেলে 7। তাহলে দেখো
বি বিন্দুর স্থানাঙ্ক আমরা পাচ্ছি যে 7/3 এবং 5/3, এইটা আমরা বি বিন্দুর স্থানাঙ্ক পেলাম। এবার সি বিন্দুর স্থানাঙ্ক যদি পেতে চাই, আমরা সি বিন্দু কোনটা কোনটা সমাধান করব? 2 নাম্বার এবং 1 নাম্বার। 1 নাম্বার ছিল x + y = 4, আর 2 নাম্বার কি ছিল? 2 নাম্বার ছিল 3x + 8y = 24। এগুলো সমাধান করো। সমাধান করা মানে এখান থেকে x এর মানটা বসিয়ে দাও। x এর মানটা কত? 4 - y + 8y = 24। তাহলে 3 × 4 = 12, -3y + 8y 5y = 12, और y = হচ্ছে 12/5। y এর মানে আমরা 12/5 পেলাম। y এর মান 12/5 পেলে আমরা x = কি পাবো? দেখো, x = পাবো যে 4 - 12/5, 4 × 5 = 20, 8/5। তাইলে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি 8/5 এবং 12/5। দেখো, আমরা সমাধান করে এ বিন্দু পেলাম, বি বিন্দু পেলাম, সি বিন্দু পেলাম, ডি বিন্দু পেলাম, আর ও বিন্দুর স্থানাঙ্ক বের করা দরকার নাই। ও বিন্দু কখনোই সমাধান হয় না। ও বিন্দুর স্থানাঙ্ক সবসময়ের জন্য আমরা 0, 0। এখন বিন্দুগুলো আমরা পেলাম, যে এলাকাটুকুকে সাপোর্ট করে সেই সাপোর্টের বিন্দুগুলো আমরা পেলাম। এখন বিন্দুগুলো আমরা উদ্দেশ্য ফাংশনে বসিয়ে দেখব। এই জিনিসটাকে আমরা রাফে করতে পারি। আমি তোমাকে অঙ্ক বুঝিয়ে দিচ্ছি কিন্তু। তাহলে এখানে এ, ডি, বি, সি, এই বিন্দুগুলোকে আমরা এখন বসাব। এবার আমরা বিন্দুগুলোকে উদ্দেশ্য ফাংশনে বসিয়ে পাই। উদ্দেশ্য ফাংশন কোথায়? ওই z = যেটা দেওয়া ছিল সেটা। বিন্দুগুলোকে উদ্দেশ্য ফাংশন, এটাকে উদ্দেশ্য ফাংশন বলে। উদ্দেশ্য ফাংশন কোনটা? যেটা ম্যাক্সিমাম অথবা মিনিমাম করার কথা ছিল উদ্দেশ্য ফাংশন। z = কত ছিল? 5x + 7y। 5x + 7y এ বসিয়ে পাই। এই বিন্দুগুলা যদি এখানে বসাই, প্রথমে যদি আমি এ বিন্দু বসাই, ঝেটের পাশে লিখো 7/2, 0 যেন বুঝার জন্য, 5 × 7/2 + 0, তাহলে 35/2। এবার আমরা কি বসাবো? 0,3 বসাই। 0,3 বসালে কি হচ্ছে? 5 × 0 + 7 × 3 = 21। এবার আমরা বসাই 7/3, 5/3। বিন্দুগুলো যদি আমরা এখানে বসাই, 5 × 7/3 + 7 × 5/3, তখন 3 লসাগু। এখানে হচ্ছে 5 × 7 = 35, 5 × 7 = 35, 70। 70কে 3 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 3 × 2 = 6, 3 × 3 = 9, 23 সমস্ত 3/1। তারপরে লাস্টেরটা বসাও। লাস্টেরটা বসালে কি হচ্ছে? 8/5, 12/5। তাহলে 5 × 8/5 + 7 × 12/5, তাহলে কত আসে? 5 লসাগু। এখানে 5 × 8 = 40, 7 × 12 = 84, 40 এবং 7 × 12 = 84, 4 124। তাহলে কত হচ্ছে? 5 × 2 = 10, 4 × 5 = 20, 5/4, 0.8, 5/4। তাহলে কোনটা বড় হচ্ছে? আমরা মান 1টা পেলাম, 2টা পেলাম, 3টা পেলাম, 4টা পেলাম। এখানে সর্বোচ্চ মান হচ্ছে 24 সমস্ত 5/4। তার মানে কোন বিন্দুতে?
8.5 এবং 12 বিন্দুতে সি বিন্দুতে, এইটাই হচ্ছে ম্যাক্সিমাম বিন্দু। সুতরাং জ্যাটের সর্বোচ্চ মান হচ্ছে 24 সমস্ত 5/4 এবং সেটা হচ্ছে সি বিন্দুতে। আমাদেরকে তাহলে এটি আমাদের অঙ্ক, তোমরা বইতে করা আছে উদাহরণটা আমি মোটামুটিভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, বাদ বাকিটা কিন্তু তোমরা করে ফেলবা। এবার দেখো আমরা এটা সর্বোচ্চকরণের অঙ্ক ছিল, একইভাবে সর্বনিম্নকরণেরও কিন্তু অঙ্ক আছে। সর্বোচ্চকরণের বইতে আরও আছে, এগুলো একই ধরনের অঙ্ক। আমি তোমাদেরকে একটা অঙ্ক বুঝিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো। সেটি হচ্ছে উদাহরণ 3। খুব মনোযোগ দিয়ে দেখি উদাহরণ 3। দেখো উদাহরণ 3টা আমরা বলি। উদাহরণ 3টা যদি প্রশ্ন বুঝো তাহলে তুমি যোগাসি প্রোগ্রাম কি সেটা একটু বলতে পারবে। দেখো আমি বই থেকে পড়ছি, 2 প্রকার খাদ্য এ ও বিতে প্রোটিন এবং স্টার্চের পরিমাণ নিম্নরূপ। 2 প্রকার খাদ্য, একটা এ প্রকার খাদ্য, একটা বি প্রকার খাদ্য। একটা এ প্রকার খাদ্য আর একটা বি প্রকার খাদ্য। মনে করো একটা মাছ আর একটা মাংস। প্রোটিনের পরিমাণ দেখো, প্রোটিন, আর এটা হচ্ছে স্টার্চ, আর এটা হচ্ছে মূল্য। একটা চার্ট দেওয়া আছে তোমার বইতে। এটা হচ্ছে ন্যূনতম প্রয়োজন, ন্যূনতম প্রয়োজন, ন্যূনতম প্রয়োজন। তাহলে এ প্রকার খাদ্যে প্রোটিনের পরিমাণ হচ্ছে 8 গ্রাম, স্টার্চের পরিমাণ হচ্ছে 10 গ্রাম। বি প্রকার খাদ্যে প্রোটিনের পরিমাণ হচ্ছে 12 গ্রাম আর স্টার্চের পরিমাণ হচ্ছে 6 গ্রাম। এ প্রকার খাদ্যের মূল্য হচ্ছে 40 টাকা, বি প্রকার খাদ্যের মূল্য হচ্ছে 50 টাকা। তাহলে ন্যূনতম প্রয়োজন এখানে হচ্ছে 32 গ্রাম, এখানে হচ্ছে 22 গ্রাম। দেখো তোমরা আগে এই কথাটা বুঝো। আমি বোঝানোর জন্য বই থেকে ছকটা খাতাতে লিখলাম। এখানে 2 প্রকারের খাদ্য দেওয়া আছে। মনে করো একটা মাছ, একটা মাংস, এই ধরনের 2 ধরনের খাদ্য। মনে করো মাছের মধ্যে প্রতি এককে 5 গ্রাম প্রোটিন আছে, 10 গ্রাম যে শ্বেতসার আছে এবং প্রতি কেজির মূল্য 40 টাকা। আর বি প্রকার খাদ্য, মনে করো মাংস, আমি কথার কথা বললাম আর কি। এখানে 12 গ্রাম প্রোটিন আছে, 6 গ্রাম স্টার্চ আছে, মূল্য হচ্ছে প্রতি কেজি 50 টাকা। আর একটা মানুষের শরীরের জন্য প্রত্যেক দিন ন্যূনতম 32 গ্রাম প্রোটিনের প্রয়োজন এবং 22 গ্রাম স্টার্চের প্রয়োজন। এখন মনে করো একজন গরিব মানুষ, দরিদ্র মানুষ, গরিব না হয় না, সবাই তো চিন্তা করে খরচ কম করার জন্য, ধনীরা আরও বেশি চিন্তা করে খরচ কম করার জন্য। তাহলে একজন মানুষ যে চিন্তা করলো যে সবচেয়ে কম খরচে কীভাবে দৈনন্দিন প্রয়োজন মেটানো যাবে, এই চার্টটা দেওয়া আছে। তারপরে বলল যে এই চার্ট অনুযায়ী একজন মানুষ চিন্তা করলো যে কিভাবে সবচেয়ে কম খরচে দৈনন্দিন প্রয়োজন মেটানো যাবে। তাহলে এই সমস্যাটিকে প্রথমে আমরা গাণিতিক আকারে প্রকাশ করব, তারপরে আমরা উদাহরণ 1-এর মতো সলিউশন করলে পরে হয়ে যাবে। কিভাবে প্রথমে করব, যে মনে করি 1 কেজি এ প্রকার খাদ্য, এ প্রকার খাদ্য ও ওয়াই কেজি বি প্রকার খাদ্য খেলে সবচেয়ে কম খরচে দৈনন্দিন প্রয়োজন মেটানো যাবে। সবচেয়ে কম খরচে দৈনন্দিন প্রয়োজন মেটানো যাবে, দৈনন্দিন প্রয়োজন মেটানো যাবে, এটা আমরা মনে করলাম।
আমাদেরকে কি বলেছে? আমাদেরকে বলে যে কত কেজি এ প্রকার খাদ্য, কত কেজি বি প্রকার খাদ্য খেলে সবচেয়ে কম খরচে তার দৈনন্দিন প্রয়োজন মেটানো যাবে। আমরা উত্তর এখান থেকে শুরু করেছি, মনে রাখো। এখন লিখো সমস্যাটিকে গাণিতিক আকারে প্রকাশ করে পায়। সমস্যাটিকে গাণিতিক আকারে প্রকাশ করে পায়। প্রথমে দেখো, প্রথমে লিখবো আমরা উদ্দেশ্য ফাংশন। উদ্দেশ্য কি? কম খরচ করা। উদ্দেশ্য কি? কম খরচ করা। তাহলে উদ্দেশ্য ফাংশন। উদ্দেশ্য ফাংশনকে সবসময় আমরা জেড দ্বারা প্রকাশ করি। উদ্দেশ্য ফাংশন জেড ইকুয়াল টু, আমরা কি মনে করেছি? 1 কেজি এ প্রকার খাদ্য। তাহলে 1 কেজি এ প্রকার খাদ্যর দাম যদি 40 টাকা হয়, 1 কেজি এ প্রকার খাদ্যের দাম হবে 40x টাকা। আর ওয়াই কেজি বি প্রকার খাদ্য, 1 কেজির দাম যদি 50 টাকা হয়, ওয়াই কেজির দাম হবে 50 ওয়াই টাকা। তাহলে উদ্দেশ্য ফাংশন জেড ইকুয়াল টু 4x প্লাস 5y, এইটাকে আমরা সর্বনিম্নকরণ, এটাকে মিনিমাইজ করতে হবে। সর্বনিম্নকরণ মানে এটাকে মিনিমাইজ করতে হবে, কম খরচ। এক্স এবং ওয়াইয়ের মান কত হলে যেন এটার মান সবচেয়ে কম হয়। এবার দেখো শর্ত। শর্ত বলে অথবা সীমাবদ্ধতা বলে। শর্ত কিসের? একটা হচ্ছে প্রোটিনের জন্য শর্ত। আমরা বলছি 1 কেজি এ প্রকার খাদ্য, তাহলে 1 কেজির মধ্যে যদি 8 গ্রাম থাকে, 1 কেজির মধ্যে থাকবে 8x গ্রাম প্রোটিন। আর বি প্রকার খাদ্য 1 কেজির মধ্যে যদি 12 গ্রাম প্রোটিন থাকে, ওয়াই কেজির মধ্যে থাকবে 12 গ্রাম প্রোটিন। এই প্রোটিনগুলো মিলে অবশ্যই 32 থেকে বড় হতে হবে, কারণ 32 হচ্ছে যে সর্বনিম্নটা, এটা মিনিমাম। আমরা যেটা খাবো এটা 32 থেকে বড় কিংবা সমান হতে হবে। এই শর্তটা হচ্ছে প্রোটিনের। এবার স্টার্সের শর্ত দেখো একইভাবে 10x প্লাস 6y গ্রেটার অর ইকুয়াল 22। আরও দুটো শর্ত আছে। কেমন? এক্সের মান পজিটিভ হবে, ওয়াইয়ের মান পজিটিভ হবে। কেন? 1 কেজি এ প্রকার খাদ্য, ওয়াই কেজি বি প্রকার খাদ্য। সে খাদ্য যদি না কিনে, দাম বেশি খাদ্যমান কম মনে করো, কিনলো না, তখন বড় জুড়ে শূন্য হতে পারে, নেগেটিভ কখনো হবে না। তাইলে আমরা এই সমস্যাটিকে গাণিতিক আকারে প্রকাশ করলাম। এখন এর পরের ক্লাসে আমরা এটাকে সমাধান করব। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।